বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তাৎক্ষণিক গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করে তার একটা বিবৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন যে অবস্থা, যে সরকার রয়েছে, এই সরকার ভারতকে নিয়ে বেশ উদ্বিগ্ন এবং কনসার্ন রয়েছে আমাদের, যে ভারতের পরে কি স্টেপ নেবে, কি করবে। আমাদেরকে বলতে হবে যে আমাদের ভয় আছে, কি আছে, তোমরা এইভাবে ব্যবহার করো, এইভাবে চলো, আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করো। তিনি বলছেন আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের না। ভেনেজুয়েলার বিষয়ে কোর্টের অর্ডার এসেছে, একের পর এক কোর্টের যে রায়, এটাকে উপেক্ষা করার যে প্রবণতা দেখাচ্ছেন, এতে করে কোর্ট সিস্টেমের সাথে তিনটা জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এই তিনটার ভিতরে একটা সমন্বয়ের ভিত্তিতে তো রাষ্ট্র চলে, তিনটার অলমোস্ট ইকুয়াল পাওয়ার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তাৎক্ষণিক গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করে তার একটা বিবৃতি দিয়েছে। কিন্তু যখন অন্য দেশের ব্যাপারে কোনো একটা কিছু ডিল করা হয়, আমরা তো জানি সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা। কেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তাৎক্ষণিক দেয়া হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নয়? আপনার কাছে কি মনে হয়, এটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে প্রধান উপদেষ্টা থেকে দেওয়া হলো, নাকি কম গুরুত্ব দিতে গিয়ে দেওয়া হলো, নাকি আসলে তারা পলিসিটাই ঠিক করতে পারছে না? কোথা থেকে এই বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো উচিত? আমার কাছে যেটা মনে হয়, আপনি প্রথমে যেটা বলেছেন যে বাংলাদেশ এখন যে অবস্থা, যে সরকার রয়েছে, এই সরকার ভারতকে নিয়ে বেশ উদ্বিগ্ন এবং কনসার্ন রয়েছে আমাদের, যে ভারতের পরে কি স্টেপ নেবে, কি করবে। কারণ আমাদের নির্বাচন আসছে, আমাদের সরকার পরিবর্তন হবে। এখন নির্বাচনের ভেতরে কাকে কোথায় কিভাবে কি করবে, এখানে মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন যে আমাদের এখানে একটা রুটেড জামাতি এবং একটা ভূমিকা পালন করছে, সেটাও একটা বড় রকম ফ্যাক্টর। কিন্তু এই ইসলামী ধরনটাকে বাংলাদেশে রাখার জন্য প্রয়োজন, আমি বলবো এই জন্য, কারণ ভারতকে চ্যালেঞ্জ করতে হলে এখানে যদি কোনো অল্টারনেটিভ মডেল না থাকে, তাহলে আমরা তার সাথে নেগোশিয়েট করতে পারবো না। আমাদেরকে বলতে হবে যে আমাদের ভয় আছে, কি আছে, তোমরা এইভাবে ব্যবহার করো, এইভাবে চলো, আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করো। এই জিনিসটা, সেটা এত ইম্পর্টেন্ট, সেজন্য এটা ফরেন মিনিস্টার বা ফরেন মিনিস্ট্রি থেকে না বলে, এটা আমার কাছে সেটা মনে হয়েছে যে এটা উপদেষ্টা, চিফ উপদেষ্টার কাছ থেকে এটা এসছে, এবং which is matter এখানে পজিটিভলি এসেছে, খুবই পজিটিভলি তারা প্রতিক্রিয়া বা কোনো ইন্টারপ্রিটেশন আছে, কোনো একটা নিগুড় অর্থ আছে, তা খুব একটা নেই বলে আমার মনে হয়। ওকে, আমি এই প্রসঙ্গে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য যেটি আজকে এসেছে সেটি পড়তে চাই। সেটি হলো, তিনি বলছেন আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের না। তিনি পুলিশ প্রশাসন নিয়ে যখন বক্তব্য রাখছিলেন, তিনি উল্লেখ করছিলেন যে তিনি দুনিয়ার মাঠের খেলোয়াড়। এখন এই বড় খেলোয়াড় হিসেবে আমেরিকাকে কিভাবে ডিল করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে দেখবো। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে যেতে চাই, সেটা হলো ডিপোর্টেশন নিয়ে বেশ কিছু ঘটনার কথা শুরুতে উল্লেখ করছিলাম। ভেনেজুয়েলার বিষয়ে কোর্টের অর্ডার এসেছে, হোয়াইট হাউস সেটাকে কতটা মান্য করলো এই বিষয়টি নিয়ে, অর্থাৎ ডিপোর্টেশন নিয়ে আইনের মুখোমুখি বারবার হতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আইনটা কতটা মানছে এবং কোন কোন নতুন পথে হাঁটছেন ট্রাম্প প্রশাসন, সেটা একটু শুনতে চাই। এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। 2 সেন্টেন্স আগের ব্যাপারে, তুলসী গড় ভারতে গেছেন, তো ভারতকে সন্তুষ্ট করার জন্য তার একটা দিক থাকতে পারে, আর একটা হচ্ছে এই ধরনের লিডাররা কেউ হোয়াইট হাউস থেকে ক্লিয়ারেন্স না নিয়ে, নিজের স্বাধীনতা, নিজের মতের কারণে সেখানে বলেছেন, তা মোটেই হতে পারে না। যাই হোক, তো যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে, এটা একটা প্রশ্ন নানা ইস্যুতে, খালি এই যে ফ্লাইট একটা আকাশে উড়েছে, তারপর বলছে যে যদি আকাশে উড়েও থাকে ভেনেজুয়েলান এই ইমিগ্রেন্টদেরকে এখান থেকে বা লিগালদেরকে বা হোয়াটএভার, তাদেরকে তাদের দেশে ভারত পাঠিয়ে দাও, থার্ড একটা কান্ট্রির সাথে অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে সেখানে পাঠানো হচ্ছে, তো তাদেরকে কিছু পয়সা দেবে বিনিময়। তিনি বলছেন যে আকাশ থেকে প্লেনকে উল্টা পথে আবার ব্যাক করে আনো, এই পর্যন্ত যদি আকাশে ফ্লাই করে থাকে, এটা পর্যন্ত বলেছেন। তো ট্রাম্প প্রশাসন বলছে যে আমরা আইন ভঙ্গ করিনি, কিন্তু সর্বশেষ আদালতে যখন তাদের সরকারি অ্যাটর্নিকে প্রশ্ন করা হয়েছে এই নিয়ে,
তিনি সরাসরি কোনো উত্তর দেন নাই, এটা অ্যাভয়েড করে গেছেন। এখন কথা হচ্ছে শেষ পর্যন্ত সরকারের একটা বক্তব্য, এখনো পর্যন্ত একটা কথা কিছুদিন আগে ট্রাম্প বলেছেন, আমি আমার দেশের এবং রাষ্ট্রের প্রয়োজনে ভালো যদি কাজ করি সেইটা মানে কনস্টিটিউশনের লঙ্ঘন হতে পারে না, এইটা বলেছে। এখন বিভিন্ন মহল এই নিয়ে মানে আলোচনা করছে যে এমন হতে পারে ট্রাম্প প্রশাসন মানে একের পর এক কোর্টের যে রায় এটাকে উপেক্ষা করার যে প্রবণতা দেখাচ্ছেন, এতে করে মানে কোর্ট সিস্টেমের সাথে তিনটা জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এই তিনটার ভিতরে একটা সমন্বয়ের ভিত্তিতে তো রাষ্ট্র চলে, তিনটার অলমোস্ট ইকুয়াল পাওয়ার। তো সেই ক্ষেত্রে তিনি অন্য একটা পাওয়ার উপরে এনক্রোচ করতে পারেন না, তাদেরকে বিঘ্ন ঘটাতে পারেন না। এখন তিনি কি জুডিশিয়ারি, বিচার বিভাগের ওই এখতিয়ারকে চ্যালেঞ্জ করছেন, তাদের উপরে হামলে পড়ছেন, এইরকম আশঙ্কা হতে পারে। তখন এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে। মিন হোয়াইল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলার সুযোগ পেয়েছে, সেটা হচ্ছে এরা আকাশে উড়ে যুক্তরাষ্ট্রের সীমা অতিক্রম করার পরে জাহাজের অর্ডার আমাদের মানে নজরে এসছে। ফলে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমা অতিক্রম করার পরে বিমান যুক্তরাষ্ট্রের হলেও সেটা তাকে ফেরত আনা সম্ভব না, বা জাহাজের অর্ডার সেখানে অ্যাপ্লিকেবল না। এই ধরনের করে তারা হয়তো এই পার্টিকুলার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে তারা কি করেন। আর একটা অন্য আরেকটা যে কথা বললেন, লেবাননের যে ডাক্তার মহিলা, ব্রাউন ইউনিভার্সিটির তরুণী, তার ব্যাপারে সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, তিনি কিছুদিন আগে ইসরায়েলি হামলায় সেই দেশে যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, নাসরাল্লাহ জানাজায় সে সময় তিনি লেবানন সফরে গিয়েছিলেন, তার জানাজায় অংশগ্রহণ করেছেন। ফলে তার ওইদিকে সিম্পেথি আছে, এই কারণে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই একটা। 2 নম্বর হচ্ছে ভিসা, তিনি কিন্তু ইমিগ্রেন্ট না, যুক্তরাষ্ট্রের ভিসা হোল্ডার, তিনি H1B ভিসা কাজ করছেন। হ্যাঁ, ভিসা এক জিনিস আর ইমিগ্রেন্ট আর এক জিনিস। ভিসার কথা বলা হচ্ছে ইটস এ প্রিভিলেজ, ইটস নট রাইট। তো ফলে এটা রেসেন্ড করা যায়, এইটা একটা বলছে। সম্প্রতি কিন্তু যুক্তরাষ্ট্র সরকার পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের আরেকটা ফিলার বাজারে এসছে, সেটা হচ্ছে গ্রিন কার্ডও চিরস্থায়ী ব্যাপার না, সিটিজেনশিপ এক জিনিস, গ্রিন কার্ডও না। তো ফলে মানে নানা ধরনের চাপ, নানা অজুহাত কিন্তু পরিস্থিতি আছে। তবে যেটা বলা হচ্ছে বিচার বিভাগের সাথে শেষ পর্যন্ত আগাগোড়া অনেকগুলো কেসে তো বিভিন্ন আদালত তাদের উপরে ইনজাংশন জারি করেছে, স্থিতাবস্থা জারি করেছে, সেগুলা কোনোটা তারা এড়ানোর চেষ্টা করবে, অ্যাপিলের প্রসেসের টাইমে তারা ওই কাজটা চালিয়ে যাবে, এই ধরনের একটা আশঙ্কা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত ওটা সম্ভবত চূড়ান্ত ভাবে মানে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেখানে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট আদেশ দিলে সেটা তারা অমান্য করেন কিনা এইটা দেখা যায়। এই বহু বছর আগে, সম্ভবত গত শতাব্দীতে, এক মানে প্রেসিডেন্টের সাথে এই ধরনের সুপ্রিম কোর্টের মানে ঝামেলা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, চিফ জাস্টিস বা জাস্টিস তারা রায় দিতে পারেন, তো তারা তার রায় বাস্তবায়ন করার জন্য নিজেরা পারলে পুলিশ লাগান, এই কথা আর কি। তার মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ ওইটা বাস্তবায়ন করতে হয়, বাস্তবায়ন না করলে ওরা কিভাবে ব্যবস্থা, ওদের তো পুলিশ বাহিনী, মিলিটারি নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।